ব্যাংকার বন্ধুরা আসসালামু আলাইকুম। সবাইকে ব্যাংকার্স লার্নিং ক্লাবের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা ট্রেজারি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছিলাম। ডেরিভেটিভস নিয়ে আমার আগের একটি ভিডিও ছিল, খুব সংক্ষিপ্ত আকারে ডেরিভেটিভস কি, এর অংশগ্রহণকারী কে। আজকে আমরা ডেরিভেটিভসের যে বিভিন্ন রিস্ক, এই রিস্কগুলো নিয়ে একটু কথা বলবো, দেন কয়েকটা ডেরিভেটিভস নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করব। তো সবাইকে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবার কাছে অনুরোধ থাকবে, যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক বাটনে ক্লিক করবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আগের ভিডিওতে যেভাবে বলেছিলাম, ডেরিভেটিভস হচ্ছে এক ধরনের ফাইন্যান্সিয়াল কন্ট্রাক্ট, যেটা যার ভ্যালু অন্য আরেকটা আন্ডারলাইন অ্যাসেটের বা গ্রুপ অফ অ্যাসেটের উপর ওই ফাইন্যান্সিয়াল কন্ট্রাক্টটার ভ্যালু নির্ভর করে। যেমন আন্ডারলাইন অ্যাসেট কি কি হতে পারে? স্টক হতে পারে, বন্ড হতে পারে, কারেন্সি হতে পারে, কোনো একটা কমোডিটি হতে পারে, মার্কেট ইন্ডেক্স হতে পারে। তো ডেরিভেটিভসকে সংক্ষেপে যেটা বলা হয়, এ ডেরিভেটিভ ইজ এ কন্ট্রাক্ট বিটুইন টু পার্টিস হুইচ ডেরাইভস ইটস ভ্যালু অর প্রাইস ফ্রম অ্যান আন্ডারলাইন অ্যাসেট। অর্থাৎ অন্য আরেকটা সম্পদের এগেইনস্টে, যদি অন্য একটা সম্পদের ভিত্তিতে যে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনগুলোর মূল্য নির্ধারিত হয়। তো চার ধরনের ডেরিভেটিভস আছে, সেটা হচ্ছে ফিউচার, ফরওয়ার্ডস, অপশন, সোয়াপ। অপশনে কিন্তু আবার দুই ধরনের ডেরিভেটিভস আছে, সেটা হচ্ছে পুট অপশন, কল অপশন। আর সোয়াপে ইন্টারেস্ট রেট সোয়াপ, কারেন্সি সোয়াপ, কমোডিটি সোয়াপ। এই হচ্ছে টোটাল ডেরিভেটিভস। তো আমি ডেরিভেটিভস নিয়ে একটা খুব ছোট্ট উদাহরণ দিই, যেটা হচ্ছে আমরা ক্রুড অয়েল সবাই চিনি, আমরা আমাদের দেশে ক্রুড অয়েল আমদানি করে। এই যে ক্রুড অয়েল থেকে কিন্তু আরও অন্যান্য অনেকগুলো বাই প্রোডাক্ট তৈরি হয়। যেমন ক্রুড অয়েল থেকে পেট্রোলিয়াম তৈরি হয়, ডিজেল তৈরি হয়, কেরোসিন তৈরি হয়, এলপিজি তৈরি হয়, এলএনজি তৈরি হয়। এখন যদি আপনি ক্রুড অয়েলকে আন্ডারলাইন একটা অ্যাসেট ধরেন, এর এগেইনস্টে যে বাই প্রোডাক্ট হিসেবে পেট্রোলিয়াম, তারপর ডিজেল, কেরোসিন, এলপিজি, এলএনজি, এগুলোকে আপনি ধরতে পারেন যে ক্রুড অয়েলের একটা ডেরিভেটিভস। এখন যদি কোনো কারণে ক্রুড অয়েলের দাম বাড়ে, তাহলে অবশ্যই পেট্রোলিয়ামের দাম বাড়বে, ডিজেলের দাম বাড়বে, কেরোসিনের দাম বাড়বে, এলপিজির দাম বাড়বে এবং এলএনজির দাম বাড়বে। আবার যদি কোনো কারণে ক্রুড অয়েলের দাম অনেক কমে যায়, এদের দামগুলো কমে যাবে। অর্থাৎ দেখা যাচ্ছে এই যে এখন যে ক্রুড অয়েল থেকে পেট্রোলিয়াম তৈরি করছে, ক্রুড অয়েলের দাম বাড়লে সে যে পেট্রোলিয়াম তৈরি করছে তার কিন্তু খরচ বেড়ে যাচ্ছে। তো এই যে একটার এগেইনস্টে আরেকটার প্রাইস যে বেস করে প্রাইস ওঠানামা করছে, এটাকে আমরা ডেরিভেটিভস হিসেবে একটা উদাহরণ, জাস্ট উদাহরণ হিসেবে দিলাম, একেবারে যে পারফেক্ট ডেরিভেটিভস বিষয়টা তা না। যেমন ধরেন আপনি দুধ থেকে পনির বানান, মিষ্টি বানান, ছানা বানান, দই বানান। এখন দুধের দাম যদি বেড়ে যায়, অন্যগুলোর বানানোর ওই যে এই ডেরিভেটিভসগুলোর কিন্তু দাম বেড়ে যাবে, আর দুধের দাম কমলে এগুলোর দাম কমে যাবে। এখন আমরা এই চারটা ডেরিভেটিভ সম্পর্কে খুব সংক্ষেপে একটু আলোচনা করব। তা আমাদের জন্য আসলে এই ডেরিভেটিভসগুলো বোঝাটা একটু কঠিন, কারণ এগুলো ট্রেজারির টার্ম এবং আমরা যারা এগুলো এতে কাজ করি না, এদের জন্য একটু জটিল মনে হতে পারে। তো আমি চেষ্টা করব, আমি বিভিন্ন ওয়েবসাইট থেকে বা ইন্টারনেট থেকে কিংবা আইবিবির যে গাইড বুক, সেখান থেকে মানে আপনাদের সংজ্ঞা বা উদাহরণ নিয়ে আসার চেষ্টা করেছি। প্রথম হচ্ছে ফরওয়ার্ড। A forward contract is an agreement between a buyer and seller at time where the seller of an asset agree to deliver the asset at a later date and the buyer of the asset agree to pay for asset at the later date. অর্থাৎ এখানে বায়ার এবং সেলারের মধ্যে একটা এগ্রিমেন্ট হচ্ছে, যেখানে একজন আরেকজনের কাছে একটা অ্যাসেট বিক্রি করবে। যে সেলার, সে একটা নির্দিষ্ট সময় তাকে ডেলিভারি করবে অ্যাসেটটা, এবং বায়ার নির্দিষ্ট একটা দাম, যেটা পূর্বেই নির্ধারিত হয়ে থাকবে, এই দামে সে ওই নির্দিষ্ট দিনে সেই তার পণ্যটা সে অবশ্যই গ্রহণ করবে। তো এটা বেসিক্যালি দুইটা বায়ার সেলারের মধ্যে একটা এগ্রিমেন্ট, পণ্য বেচাকেনার আগে থেকে সেটার মূল্য নির্ধারণ হয়ে থাকবে। এটার খুব সহজ উদাহরণ আপনি ধরতে পারেন, সে আপনি আমের ব্যবসা করে থাকেন, আপনার আমের বাগান আছে। এখন যারা জুস কোম্পানি আম দিয়ে আমের জুস তৈরি করে, এদের সাথে আপনার একটা এগ্রিমেন্ট হলো যে মার্কেটে দাম যাই থাকুক না কেন, আমের সিজনে আপনি ঠিক কেজি 35 টাকা করে তাদেরকে 10,000 কেজি আম দেবেন। এখন মার্কেটে যদি ওই সময় আমের দাম 40 টাকাও হয়, আপনি 35 টাকা দিয়েই তাদের কাছে বিক্রি করতে হবে এবং তাদের সেটা কিনতে হবে। আর মার্কেটে যদি 30 টাকাও হয়, তাহলে কিন্তু
এই ওই যারা জুস কোম্পানি আপনার কাছ থেকে অবশ্যই কিনবে, আপনাকে অবশ্যই সেটা তাদের কাছে বিক্রি করতে হবে। অর্থাৎ আপনারা আগেই দুইটা রেট কনফার্ম করে, অ্যামাউন্ট কনফার্ম করে, দিন কনফার্ম করে ফেললেন, যাতে ওই সময়ে রেট মার্কেটে যাই রেট থাকুক না কেন আপনি সেই দামে এটা বিক্রি করতেই হবে যদি আপনি সেলার হন, আর যে বায়ার তাকে সেটা কিনতে হবে। এখানে একটা উদাহরণ আছে, এটা ব্যাংকিং রিলেটেড উদাহরণ, সেটা হচ্ছে এবিসি ব্যাংক জানুয়ারিতে একটা 1 কোটি টাকার একটা 60 দিনের ট্রেজারি বিল XYZ ব্যাংক থেকে সে কেনার জন্য সে রেট দিল যে 0.99 crore। এখানে মানে 10% ইল হিসেবে, এই হিসাবটা আপনার দরকারই নেই, আপনি শুধু এটা জেনে যাবেন সে মানে মার্কেট রেটে বা তার যে একটা ক্যালকুলেশন থাকে, ঠিক আমি কত পার্সেন্ট প্রফিট করব বা কত পার্সেন্টে কম বেশি দিয়ে আমি কিনবো, ঠিক এই ধরনের একটা ক্যালকুলেশন থেকে সে একটা রেট নির্ধারণ করে যে আমি তোমার কাছ থেকে আজ থেকে 60 দিন পরে যে এটা 0.99 crore দিয়ে কিনবো 30শে জানুয়ারি। এখন সে সেটা যদি কিনতে চায়, সরি 60 দিনের বিল, বাট সে 1 মাস পরে সেটা সে কিনবে। অর্থাৎ এবিসি ব্যাংক XYZ ব্যাংকের সাথে একটা চুক্তি করে যে সে একটা ট্রেজারি বিল কিনবে, যেটার ফেস ভ্যালু হচ্ছে 60 দিনের, 1 কোটি টাকা ফেস ভ্যালু, ট্রেজারির মেয়াদ হচ্ছে 60 দিনের, কিন্তু সে 30 দিন পরেই অর্থাৎ 30শে জানুয়ারি সে এটা 0.99 crore দিয়ে কিনবে। এখন ঠিক ওই দিনই 30শে জানুয়ারি কিন্তু ওই সময়ের যে এটার ফেস ভ্যালু 1 কোটি এবং মার্কেট ভ্যালু হয়তো এটা 1.5 কোটি বা 1 কোটি 20 বা 1 কোটি 10ও হয়ে যেতে পারে, কিন্তু এই প্রিভিয়াস চুক্তির কারণে ওই 30 তারিখেই তাকে এই নির্ধারিত দামেই কিন্তু তাকে বিক্রি করতে হবে। The buyer and seller have the option to alter the terms, size and settlement procedure when creating forward contract. তো ফরওয়ার্ড কন্ট্রাক্টটা বেসিক্যালি এটার আসলে এটা তো একটা হাই রিস্কি একটা কন্ট্রাক্ট, কারণ হচ্ছে এখানে কোনো স্ট্যান্ডার্ড নাই। এখানে বায়ার এবং সেলার দুইজনে মিলে কিন্তু এটার টার্মস এন্ড কন্ডিশন অল্টার করতে পারে, সাইজ অল্টার করতে পারে, যে আমি 1 কোটি টাকার বা এই যে 10,000 কেজি আম কিনবো বললাম, পরে আমি বললাম যে না আমি 10,000 কেজি আমার দরকার নেই, আমি 8,000 কেজি কিনবো। নিজেরাই বসে দুজনে মিলে কিন্তু টার্মস এবং সাইজ এবং সেটেলমেন্ট প্রসিডিওর কিভাবে পেমেন্ট করবে এগুলো কিন্তু চেঞ্জ করে ফেলতে পারে। এই জন্য ফরওয়ার্ড কন্ট্রাক্টটা আসলে একটা হাইয়ার কাউন্টার পার্টি রিস্ক আছে এখানে, যারা এখানে বোথ পার্টির জন্যই, কারণ এটা ওভার দ্য কাউন্টার আইটেম হয়ে যায় তখন, যেহেতু এটার কোনো স্ট্যান্ডার্ড কোনো সাইজ নাই, স্ট্যান্ডার্ড কোনো রেগুলেটরি বডি নেই। ঠিক ফরওয়ার্ডের মতোই কিন্তু ফিউচার কন্ট্রাক্ট, মানে ফিউচার কন্ট্রাক্ট এবং ফরওয়ার্ড কন্ট্রাক্ট দুইটা কিন্তু কাছাকাছি। আমরা ফিউচার কন্ট্রাক্ট একটু পড়বো। তো ফিউচারের মতোই এটাতে ফরওয়ার্ড কন্ট্রাক্ট অর ফরওয়ার্ডস আর ট্রেডেড অফ এক্সচেঞ্জে এটা ট্রেড করা হয়। Similar to future contract, forward contract also require the holder to fulfill their obligation. আচ্ছা, দুইটা কন্ট্রাক্টের মধ্যে কিন্তু একটা অব্লিগেশন আছে যে আপনি যে রেটে, যদিও আপনি টার্মস কন্ডিশন সেটেলমেন্ট সাইজ এগুলো চেঞ্জ করতে পারবেন নিজের মতো করে, মানে দুইজনে মিলে নিজের মতো করে চেঞ্জ করতে পারবেন, তারপর কিন্তু একটা অব্লিগেশন আছে, আপনাকে অবশ্যই কিন্তু এটা যে রেটে নির্ধারণ করবেন, যে দিনে যে সাইজে সেটা কিনতে হবে এবং বিক্রি করতে হবে, আপনারা এটা মেনে নিতে বাধ্য। এই জন্য এটা এক ধরনের অব্লিগেশন আছে। ফরওয়ার্ড কন্ট্রাক্ট আর নট ট্রেডেড অন স্টক এক্সচেঞ্জ অ্যান্ড আর নট স্ট্যান্ডার্ড। অর্থাৎ ফরওয়ার্ড কন্ট্রাক্টটা কোনো স্টক এক্সচেঞ্জেও ট্রেড হয় না এবং এটা কোনো স্ট্যান্ডার্ড কোনো সাইজ নাই, কোনো রেগুলেটরি নাই, যেটা বললাম, এই জন্য এটা হাই রিস্কি। কিন্তু ফিউচার আমরা দেখব সেটা একটা স্ট্যান্ডার্ড আছে ফিউচারের, এবং এটা স্টক এক্সচেঞ্জেও বিক্রি হয় বলে এটা মোর সিকিউরড। এটা ফরওয়ার্ড যেমন হায়ার একটা রিস্ক আছে, এই ফরওয়ার্ডের তুলনায় ফিউচারে রিস্ক কম। অর্থাৎ ফরওয়ার্ড এবং ফিউচার দুইটাই কিন্তু সেম জিনিস ইন নেচার, সেটা হচ্ছে নির্দিষ্ট একটা সময়ে আপনি একটা রেট দিয়ে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের নির্দিষ্ট সাইজের পণ্য বেচাকেনা করবেন, আগে থেকে সেটা রেটে নির্ধারণ হয়ে থাকবে, ওই দিনই অবশ্যই সেলার সেল করবে, বায়ার বাই করবে, এটা একটা অব্লিগেশন। কিন্তু ফিউচারের সাথে এটা পার্থক্য হচ্ছে এই ফরওয়ার্ডে টার্মস কন্ডিশন সাইজ সেটেলমেন্ট এর নিজেরাই চেঞ্জ করতে পারে, কিন্তু ফিউচারে সেটা পারে না। ফরওয়ার্ডে একটু হায়ার কাউন্টার পার্টি রিস্ক আছে, ফিউচারে এই রিস্কটা কম। ফরওয়ার্ড স্ট্যান্ডার্ড না, আর ফিউচার হচ্ছে স্ট্যান্ডার্ড। দেন আসেন ফিউচার কি বলছে, একই অবস্থা, an agreement between two parties for the purchase and delivery of an item at a certain price later is known as future contract, simply future। যে আগে যে সংজ্ঞা বলছি এটাও সে একই। এ ফিউচার কন্ট্রাক্ট ইজ এ স্ট্যান্ডার্ডাইজ ফরওয়ার্ড কন্ট্রাক্ট। অর্থাৎ ফিউচার কন্ট্রাক্টটা হচ্ছে এটাও এক ধরনের ফরওয়ার্ড কন্ট্রাক্ট, কিন্তু এই ফরওয়ার্ড কন্ট্রাক্টটা অবশ্যই এটার একটা স্ট্যান্ডার্ড আছে। হায়ার বায়ার এন্ড সেলার আর বট টুগেদার এট এন এক্সচেঞ্জ, এখানে একটা এক্সচেঞ্জ আছে, অর্থাৎ একটা মাধ্যম আছে যারা এই বাই সেলের মাধ্যম হিসেবে কাজ করে। দ্য বায়ার ইজ অব্লিগেটেড টু পারচেজ আন্ডারলাইন দ্য সেট অফ প্রাইস, অর্থাৎ একই জিনিস,
যে বায়ার অব্লিগেটেড, যে প্রাইস সেট করা হবে, ডেট সেট করা হবে, সেখানে অবশ্যই কিনতে হবে। ফিউচার কন্ট্রাক্ট ক্যান বি ইউজ টু মিটিগেট দ্য রিস্ক দেন অ্যান অ্যাসেট প্রাইস উইল ইনক্রিজ অর ডিক্রিজ। অর্থাৎ একই জিনিস যে ভবিষ্যতে কখনো প্রাইস বাড়তে কমতে পারে, এই জন্য কোনো না কোনো পক্ষ এখানে সুবিধাভোগী হবে। এই জন্য পূর্বেই একটা ফিক্সড রেট করে নেওয়া হয় যে প্রাইস বাড়ুক কমুক যাই হোক, আমরা সেই রেটেই ফিক্সড রেটে আমরা বেচাকেনা করব। ফোর্সিং সামওয়ান টু সেল সামথিং এ সিগনিফিকেন্ট লস অর পারচেজ দেম এট এ সিগনিফিকেন্ট মার্কআপ। অর্থাৎ এখানে লস হলে কোনো এক পক্ষ লস হবে, আরেকজনের লাভ হবে। অর্থাৎ লাভ লস এখানে মোটামুটি নিশ্চিত, কারো লাভ হবে কারো লস হবে। এখন লাভ লসটা কি আসলে ক্ষতি, সেটা হচ্ছে লাভের লস বা লসের ক্ষতির লাভ, এই ধরনের আর কি। যে আমি আজকে ঠিক বলতে পারবো না যে 3 মাস পরে আমের দাম কত হবে, তখন আমের দাম বেশি হতে পারে কম হতে পারে। এখন যদি মার্কেটে আমের প্রাইস বেশি থাকে, তাকে আমার কম দামে বিক্রি করতে হচ্ছে। আমি 35 টাকায় রেট ফিক্স করলাম, মার্কেটে যদি 40 টাকা হয়, আমার আসলে 4 টাকা 5 টাকা লাভ কম হবে, কিন্তু আমার কিন্তু লস হচ্ছে না। যদিও আমরা এটাকে লস হিসাবে বলছি, যে মার্কেটে আমি যদি বিক্রি করতাম তাহলে আমি 40 টাকায় বিক্রি করতে পারতাম, 5 টাকা আমার বেশি লাভ হতো, কিন্তু তার কাছে আমার যদি বিক্রি করতে হচ্ছে, আমি 35 টাকা দিয়ে বিক্রি করছি। আমি নিশ্চয়ই 35 টাকায় রেটটা এমনভাবে নির্ধারণ করবো না যেখানে আমার লস হবে। আমার সমস্ত খরচ হিসেব করে আমি সেটা নির্ধারণ করব। তাহলে এই ফিউচার এবং ফরওয়ার্ডে যেটা হয়, যদি মার্কেট প্রাইস যে ফিক্সড রেটের চেয়ে, যেটা রেট ফিক্সড করলেন সেটার চেয়ে বেশি হয়, তাহলে যে বিক্রেতা তার আসলে লাভ কম হলো, লস হলো বলতে লাভ কম হলো। আর যদি কোনো কারণে মার্কেট প্রাইস পড়ে যায়, সেক্ষেত্রে কি হবে, যে ক্রেতা সে কম দামে কিনতে পারতো, সে 35 টাকার আম সে কিন্তু তখন 30 টাকায় কিনতে পারতো, বাট তার যেহেতু চুক্তি করা আছে, তাকে সেটা 35 টাকা দিয়ে কিনতে হবে। অর্থাৎ সে মার্কেট থেকে কিনলে 30 টাকায় কিনতে পারতো, সে কিন্তু এখন 35 টাকায় কিনতে হচ্ছে। তার হচ্ছে খরচ 5 টাকা বেড়ে গেল, তার ব্যয় বেড়ে গেল। এটা যে লস হয়ে গেল বিষয়টা সরাসরি এমন না, তার সে মার্কেট থেকে কিনতে পারতো 5 টাকা কমে, কিন্তু সে এখন বেশি দিয়ে কিনতে হচ্ছে। এটাই হচ্ছে ফরওয়ার্ড এবং ফিউচারের মূল বিষয়বস্তু। তার মধ্যে পার্থক্যটা হচ্ছে, আমরা একটু পরে আবার দেখব পার্থক্যটা কি। এতক্ষণ যেটা বলেছি, একটাতে রিস্ক বেশি, একটাতে রিস্ক কম, একটা স্ট্যান্ডার্ড একটা ফর্ম আছে আর একটাতে ফর্ম নাই। A future contract is also different from a forward contract, as a future contract is a standard যাই একই জিনিস, control used over the exchange, while a forward contract is customized. Forward contract আপনি চাইলে কিন্তু কাস্টমাইজ করতে পারেন। এখানে আমি একটু পার্থক্যের মতো নিয়ে এসেছি, যে ফিউচার কন্ট্রাক্ট ইজ সিমিলার টু এ ফরওয়ার্ড কন্ট্রাক্ট উইথ দ্য ফলোইং ডিফারেন্স। যদি পার্থক্য আসে আপনি এই জিনিসগুলো লিখতে পারেন। সেটা হচ্ছে, ফিউচার আর এক্সচেঞ্জ ট্রেডেড ইনস্ট্রুমেন্ট, therefore it have very little counterparty credit risk, আগে আমি বলেছি। instead of dealing directly with the third party, you deal with an exchange। অর্থাৎ এখানে ফিউচারে যেটা হয়, আপনার ফরওয়ার্ডে কি হয়, যে পার্টি টু পার্টি তারা ট্রানজেকশন করে, কিন্তু ফিউচারে এখানে একটা থার্ড পার্টি ইনভলভ থাকে, যে ট্রানজেকশনটা হয় থার্ড পার্টির মাধ্যমে। এই যে থার্ড পার্টি, এটা যে এক্সচেঞ্জ, সে কিন্তু এখানে গ্যারান্টি দেয়। দ্য এক্সচেঞ্জ গ্যারান্টিজ পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্ট। এই কন্ট্রাক্টের একটা গ্যারান্টর থাকে, গ্যারান্টর হচ্ছে একটা থার্ড পার্টি। অর্থাৎ আপনি যে কন্ট্রাক্ট করলেন, কন্ট্রাক্টের মধ্যে আরেকজন গ্যারান্টর থাকে, এই জন্য এটা রিস্ক সবচেয়ে কম। মানে ফিউচার আপনার মানে ফরওয়ার্ডের তুলনায় রিস্ক কম। ইফ দ্য পার্টি অন দ্য আদার সাইড রেঞ্জ দ্য, আচ্ছা যাই হোক, এটা বলেছি। টু এন্টার ইনটু এ ফিউচার কন্ট্রাক্ট, এ ইনিশিয়াল মার্জিন ইজ পোস্টেড বাই দ্য বোথ পার্টি। আপনি যখন ফিউচার কন্ট্রাক্টে আপনারা ট্রেড করবেন, সেখানে দুই পার্টি কিছু ইনিশিয়াল মার্জিন দেয়। সে মার্জিনটা কেন দেয়, যে এখানে একটা থার্ড পার্টি কাজ করে, তাদের অবশ্যই একটা মানে ফি থাকবে, তারপর একটা সিকিউরিটির মতো থাকবে। দিস মানি হেল্ড অন বাই দ্য এক্সচেঞ্জ এজ এ পারফরমেন্স বন্ড। দ্য এক্সচেঞ্জ further reduce its risk by calculating the net gain or loss on a daily basis from closing market price. Net gain and loss at the end of the each trading day are posted to your margin account. অর্থাৎ প্রতিদিনের শেষে এই যে দুইজনে কন্ট্রাক্ট করলো ফিউচার কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্টের প্রতিদিনের শেষে মার্জিন ক্যালকুলেট হবে, কে লস করছে কে গেইন করছে সেটা ক্যালকুলেশন হবে, এবং সে অনুযায়ী এই যারা এখানে পার্টিসিপেটর তাদের অ্যাকাউন্টে সেটা মার্জিন অ্যাকাউন্টে সেটা হিট করবে। তো এই লেখাটা আসলে যদি আপনার ফিউচার কন্ট্রাক্ট বা ফরওয়ার্ড কন্ট্রাক্ট সম্পর্কে ছোট প্রশ্ন বা টিক আসে, এত কিছু দেওয়ার দরকার নেই। আপনি শুধু দিতে পারেন এই দুটার মূল পার্থক্য যেটা, একটাতে কাউন্টার পার্টির রিস্ক আছে, একটাতে রিস্ক কম, একটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ আর একটা স্ট্যান্ডার্ড না, আরেকটা হচ্ছে সে কাস্টমাইজ, সে নিজেরাই ফরওয়ার্ডে আমরা দেখেছি নিজেরাই আপনার যে ট্রানজেকশনের সাইজ, রেট, এগুলো সব নিজেরা নির্ধারণ করতে পারে, ডেট নির্ধারণ করতে পারে। আর ফিউচারে সেটা নিজেরা করতে পারে না, এখানে আরেকটা স্ট্যান্ডার্ড একটা ফর্ম থাকে, রেগুলেটরি বডি থাকে, তাদের মাধ্যমে এটা নির্ধারিত হয়ে থাকে।
আপনারা আরেকটা অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে আপনার ফরওয়ার্ড হচ্ছে ফর্মাল ওয়েতে হয় না, আর ফিউচার ফর্মাল ওয়েতে হয়। তারপর এক্সচেঞ্জের মাধ্যমে ফরওয়ার্ডে কোনো ট্রেড হয় না, কিন্তু ফিউচারে এক্সচেঞ্জের মাধ্যমে ট্রেড হয়। এরপর ফরওয়ার্ড হচ্ছে রিস্কি, ফর ফিউচার কম রিস্কি। ঠিক এভাবেই তারপর হচ্ছে ফরওয়ার্ডে কোনো প্রিমিয়াম নেই, ফিউচারে একটা প্রিমিয়াম দিতে হয়, যে একটা মার্জিন দিতে হয়, এই যে এটা কিন্তু ফরওয়ার্ডে দিতে হয় না, কিন্তু ফিউচারে সেটা দিতে হয়। তো এই ছোট কয়েকটা পার্থক্য আপনি যদি পরীক্ষায় আসে আপনি কিন্তু সেটা দিয়ে দিতে পারেন। দেন 3 নাম্বার যে ডেরিভেটিভ সেটা হচ্ছে অপশন। অপশন মূলত দুই ধরনের অপশন খুব বেশি ইউজ হয়, একটা হচ্ছে কল অপশন আর একটা হচ্ছে পুট অপশন। তো বাংলাদেশে আসলে অপশনের ওইরকম কোনো প্র্যাকটিস নাই। এখানে অপশনের যে সংখ্যাটা সেটা হচ্ছে an options contract give the buyer the right but not obligation to buy or sell something at a specific price on or before a specific date. With option, the buyer has the choice to execute their option and buy the asset at the specific period. তো আমি আগে যে আমের উদাহরণ দিয়েছি এটা দিয়েই আমি আপনাকে অপশনের উদাহরণটা দিই। সেটা হচ্ছে আপনি একজনের সাথে অপশন চুক্তি করলেন, অর্থাৎ আপনি জুস বানান, আপনি একজন আমের যে ফলন ফলাচ্ছে আমের কৃষক, তার কাছে 10,000 কেজি আম কিনবেন 35 টাকা করে। আপনি সেটা অপশন কন্ট্রাক্টে গেলেন। তো অপশন কন্ট্রাক্ট হচ্ছে আপনার জন্য এটা রাইট, বায়ারের জন্য এটা রাইট, কিন্তু আপনার অব্লিগেশন না। আগের দুটা কন্ট্রাক্টে আমরা কি দেখেছি যে অব্লিগেশন আছে, ফিউচার এবং ফরওয়ার্ডে আপনি যে রেটে চুক্তি করবেন সেই রেটেই আপনাকে অবশ্যই সেই দিনই সেটা কিনতে হবে। কিন্তু অপশন আপনার কিন্তু সেই অব্লিগেশন নেই, আপনার শুধু রাইট আছে সেটা কিনার। এখন সেটা কি একটু ব্যাখ্যা করি, তাহলে একদম সহজ হয়ে যাবে। ধরেন আপনি কৃষকের সাথে চুক্তি করলেন যে 35 টাকা করে 10,000 কেজি আপনি আম কিনবেন, আপনার অপশন রেট হচ্ছে 35। এখন নির্দিষ্ট ওই দিনে আপনি যদি দেখেন যে আমের প্রাইস বেড়ে গেছে 35 টাকার জায়গায়, আমের প্রাইস কমে গেছে 35 টাকার জায়গায় 30 টাকা। এখন আপনি মার্কেট থেকে যদি 30 টাকা করে আম কিনেন, আপনার কিন্তু 10,000 কেজিতে 50,000 টাকা আপনার প্রফিট। মানে প্রফিট কি, আপনার খরচ কমছে। এখন যেহেতু আপনি অপশন চুক্তি করেছেন, আপনি আপনার ওই যে কাউন্টার পার্টিকে বলবেন যে আমি এই আম তোমার কাছ থেকে কিনবো না, কারণ আমার তোমার সাথে চুক্তি আছে, অপশনের চুক্তি, এটা আমি অব্লিগেটেড না, এটা শুধু আমার একটা রাইট আছে, আমি ইচ্ছে করলে আমি কুইট করতে পারবো। তাহলে এই যে আম বিক্রেতার, তাহলে তার কি লস হলো? তার আসলে কোনো লস হবে না, কারণ সে এই বিক্রেতার কাছে মানে এই ক্রেতার কাছে বিক্রি করতে না পারলেও সে কিন্তু মার্কেটে বেশ ভালো দামে সে কিন্তু বিক্রি করতে পারবে, কিংবা মানে তার যে খরচ যে হিসেব করে সে কিন্তু খুব বেশি লুজার হবে না। কারণ এই অপশন চুক্তিটা যখন হয় তখন কিন্তু দুজনের মধ্যে কিছু ফি দেয়া নেওয়া হয়, বিশেষ করে যখন যে অপশন বাই করবে, যখন এই যে আমি যে জুস বিক্রেতা, আমি আম দিয়ে জুস বানাবো, আমি যখন অপশন এই যে অপশন রেটটা আমি কন্ট্রাক্ট করব, তাকে কিন্তু আমি ফি দিব। যে বেনিফিশিয়ারি অর্থাৎ যে আমাকে সেল করবে তাকে এখানে বলা বলা হচ্ছে যে বেনিফিশিয়ারি, তাকে আমি কিছু ফি দিয়েই কিন্তু এই অপশন কন্ট্রাক্টটা করব। এখন আমি 3 মাস পরে বললাম যে আমি মার্কেটে যেহেতু কম দাম, আমি তোমার কাছ থেকে আম কিনবো না, আমি মার্কেট থেকে কিনবো। তো সেটা কিন্তু তার খোলা মার্কেটে সে বিক্রি করতে পারবে। এখন তার লাভ হচ্ছে যে আমি যখন কন্ট্রাক্ট করলাম তখন তাকে আমি কিছু ফি দিলাম, এই ফিটাই হচ্ছে তার ফি, তার প্রফিট বা তার লাভ বা তার এখানে ইনকাম। এখানে যে বায়ার, সে কন্ট্রাক্ট করার সময় কিছু ফি দিয়ে রাখবে যে আমি এই অপশন কন্ট্রাক্ট করলাম, এই আমার কিছু ফি, এবং ফিউচারে যদি আমার সে রেটে ফেভারেবল হয় তাহলে আমি কিনবো, আর নাহলে সেটা আমি কিনবো না। যদি না কিনি আমি তাকে জানিয়ে দিব, দেন সেটা অন্য জায়গায় বিক্রি করবে, আর আমি তাকে যে ফি দিলাম এটা হচ্ছে তার ইনকাম। এই কারণে এখানে বলা হচ্ছে বায়ারের রাইট যে কোনো সময় কুইট করার, এবং এটা সে মানে তার কোনো অব্লিগেশন নেই। অপশনটা মূলত যেটা বলেছিলাম দুই প্রকার, একটা হচ্ছে কল অপশন, একটা হচ্ছে পুট অপশন। কল অপশন হচ্ছে বায়ারের অপশন, সে বাই করবে, বাইয়ের রাইট থাকবে। আর পুট অপশন হচ্ছে সেল করবে, যে সেলার সেল করবে তার সেল করার রাইট থাকবে। তা আমরা এখানে বিস্তারিত আর কথা বলছি না, আমরা খুব সংক্ষেপে আলোচনা করছি। তো এখানে একটা উদাহরণ আমি ওই যে আইবিবির বই থেকে নিয়ে আসছি, এটাও ঠিক আমি যে আমের রেট দিয়ে যে উদাহরণ দিয়েছি সেই উদাহরণের মতোই হুবহু, আপনারা একটু দেখে নেবেন। তারপর হচ্ছে সোয়াপ।
সোয়াপ কি? A swap is an agreement between two parties to exchange future cash flow according to a predetermined calculation at some specific periodic intervals in the future. Typically one cash flow is variable where আচ্ছা যদি এখানে সোয়াপ হচ্ছে এক ধরনের এগ্রিমেন্ট, দুইটা পার্টির মধ্যে এগ্রিমেন্ট যেখানে আপনার কমোডিটি বাই সেল করা হয়। এই কমোডিটিটা কিন্তু ক্যাশও হতে পারে। এখানে সংজ্ঞায় আমি ক্যাশ ফ্লোটা নিয়ে এসেছি যে আপনার পূর্বেই অর্থাৎ প্রিডিটারমাইন্ড একটা ক্যালকুলেশন থাকবে, আগেই আপনি এটা রেট ক্যালকুলেশন করে নেবেন যে পরবর্তীতে আপনি যখন ট্রানজ্যাকশন করবেন এটার রেটটা কত হতে পারে সেটা পূর্বেই ডিটারমাইন করে থাকবে। টিপিক্যালি ওয়ান ক্যাশ ফ্লো ইজ ভেরিয়েবল। এখানে যখন আপনার ক্যাশ হয়, আপনার এই যে ইন্টারেস্ট রেট সোয়াপ হয় তখন কিন্তু এই বা আপনার যদি ফিক্সড রেটের সোয়াপ হয়, আমি যদি বলি যে সোয়াপটা ইন্টারেস্ট রেট সোয়াপ থাকে আবার হচ্ছে কারেন্সি সোয়াপ থাকে। কারেন্সি সোয়াপ হচ্ছে এক কারেন্সি থেকে দিয়ে আরেক কারেন্সি বেচা কেনা, আর ইন্টারেস্ট রেট সোয়াপ হচ্ছে যে একটা রেট এটা ফিক্সড রেট থেকে ফ্লোটিং রেটে কনভার্ট হয়। তো এখানে এই যে ক্যাশ ফ্লোটা আগে থেকে আপনার নির্ধারণ করা হয় যে কত রেটে আপনি এক কারেন্সি থেকে আরেক কারেন্সিতে কনভার্ট করবেন বা বেচা কেনা করবেন। আবার এই যে ক্যাশ ফ্লোর রেটটা ফিক্সড কত থাকবে সেটা আগে থেকে ডিটারমাইন করে নেওয়া হয়। আমি একটু উদাহরণ দিব, উদাহরণ দিলে আপনি বুঝবেন যে সোয়াপ ফ্রিকোয়েন্টলি যে তিন ধরনের সোয়াপটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট সোয়াপ, কারেন্সি সোয়াপ, কমোডিটি সোয়াপ। এই ইন্টারেস্ট রেট সোয়াপটা বাংলাদেশে খুব একটা প্র্যাকটিস নেই, কিন্তু কারেন্সি সোয়াপটা বাংলাদেশে খুবই প্র্যাকটিস আছে। কমোডিটি সোয়াপও আসলে ওইভাবে ইউরোপিয়ান মার্কেটে খুব প্র্যাকটিস, বাংলাদেশে হয়তো ওইভাবে খুব বেশি এই প্র্যাকটিসটা নেই। তাহলে সোয়াপটা কি আসলে? সোয়াপটা হচ্ছে এটা একটা কন্ডিশনাল বাই সেল, এবং এখানে কারেন্সি বাই সেল করা হয়, এবং ফিউচারে এই যে কারেন্সির অর্থাৎ এই মুদ্রার যে ক্যাশ ফ্লো কি হবে সেটা বর্তমানে ডিসাইড করে নেওয়া হয়। আপনি সহজ ভাষায় সোয়াপ ইজ এ কন্ডিশনাল বাই সেল, তারপর হচ্ছে সোয়াপের এখানে কারেন্সি বাই সেল করা হয়, তারপর হচ্ছে ফিউচারে ক্যাশ ফ্লো কি হবে সেটা বর্তমানে সেটা নির্ধারণ করে নেওয়া হয়। আমি এখন যদি একটা কারেন্সি সোয়াপের এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ধরেন বাংলাদেশের মার্কেন্টাইল ব্যাংক কমিউনিটি ব্যাংক থেকে সে $1 মিলিয়ন সে পারচেস করবে। তার একটা নির্দিষ্ট রেট বলা থাকবে যে আমি 103.3403 রেটে তোমার কাছ থেকে এটা পারচেস করলাম। এখন মার্কেন্টাইল ব্যাংক 7 দিনের জন্য এই পারচেসটা করলো 103.3403-এ। তো এক্ষেত্রে মার্কেন্টাইল ব্যাংক যখন কমিউনিটি ব্যাংকের কাছ থেকে এই $1 মিলিয়ন পারচেস করলো, এই বিনিময়ে মার্কেন্টাইল ব্যাংক তাকে 10,33,40,300 টাকা দিল। তো 7 দিন পরে সে আবার মার্কেন্টাইল ব্যাংকই এই ডলারটা কমিউনিটি ব্যাংকের কাছে সেল করবে। তো সেলের জন্য রেট থাকবে একটু বেশি, 103.3805। আচ্ছা, আমি আর একটু বিস্তারিত বলি এই সোয়াপটা কখন হয়। ধরেন আমি এখানে মার্কেন্টাইল এবং কমিউনিটি ব্যাংকের কথা বলছি। মার্কেন্টাইল ব্যাংকের এই মুহূর্তে $10 লক্ষ প্রয়োজন, হ্যাঁ, কিন্তু তার কাছে এই ডলারটা নাই। কমিউনিটি ব্যাংকে এক্সেস ডলার আছে, এখন তার কাছ থেকে সেই ডলারটা সে নিবে। এখন এই যে ডলারটা কিনবে এটার জন্য সে একটা কারেন্সি সোয়াপে যাবে। তো কারেন্সি সোয়াপটা কেমন হবে? মার্কেন্টাইল ব্যাংকের সাথে কমিউনিটি ব্যাংকের একটা চুক্তি হবে যে তুমি আমার কাছে $10 লক্ষ বিক্রি করো, বিক্রি রেট হবে 103.3805। অর্থাৎ কমিউনিটি ব্যাংক মার্কেন্টাইল ব্যাংকের কাছে $10 লক্ষ বিক্রি করলো 103.3805 রেটে। তো বিনিময়ে মার্কেন্টাইল ব্যাংক কি করলো, তাকে 10,33,80,500 টাকা দিল, আর মার্কেন্টাইল ব্যাংক তাকে $10 লক্ষ দিল। দেন এটা 7 দিনের যদি একটা আমরা ধরি যে 7 দিনের একটা সোয়াপ, তো 7 দিন পরে মার্কেন্টাইল ব্যাংক কি করবে, এই কমিউনিটি ব্যাংকের কাছে এই যে $10 লক্ষ সে যে কিনলো এটা আবার সে বিক্রি করবে। বিক্রি করার সময় যে রেট হবে সেই রেটটা হচ্ছে 103.3403। অর্থাৎ মার্কেন্টাইল ব্যাংক কমিউনিটি ব্যাংকের কাছে $10 লাখ দিল, কমিউনিটি ব্যাংক তাকে 10,33,40,300 টাকা ফেরত দিল। এখন দেখেন এই যে দুইটা অ্যামাউন্টের মধ্যে পার্থক্যটা দেখেন। যখন মার্কেন্টাইল ব্যাংক কিনলো সে কিন্তু কমিউনিটি ব্যাংকে দিল 10,33,80,500 টাকা, আর সে এক সপ্তাহ পরে যখন এটা আবার মার্কেন্টাইল ব্যাংক কমিউনিটি ব্যাংকের কাছে বিক্রি করে দিল, সে রেট পেল
33,40,300। এই যে 80,500 এবং 40,300 যে পার্থক্য, এটাই হচ্ছে কমিউনিটি ব্যাংকের এখানে লাভ, প্রফিট। অর্থাৎ সে এই যে সোয়াপ করে, আপনার কারেন্সি সোয়াপ করে সে এই প্রফিটটা করতে পারলো। এখন কথা হচ্ছে, এই আমি কেন এত টাকা এখানে, এই প্রায় 40,000 টাকা আমি এখানে খরচ করলাম। এখন মার্কেন্টাইল ব্যাংকের এই মুহূর্তে ডলার খুব দরকার, কিন্তু তার কাছে ডলার নেই। সো তাকে এই ডলারটা কিনতেই হবে। এখন খোলা বাজারে কিনলে বা এটা এক সপ্তাহ পরে যখন সে ফেরত দিবে, বা এই প্রতিদিন এটা রেট কিন্তু বাড়ছে কমছে, এই জন্য সে একটা ফিক্সড রেট করে নিল যে 7 দিন পরে রেট যাই হোক মার্কেটে, সে এই রেটেই আবার সে তার কাছে বিক্রি করবে। তো এভাবেই আসলে সোয়াপের যে কারেন্সি সোয়াপটা এভাবেই হয়। আরেকটা সোয়াপ হচ্ছে ইন্টারেস্ট রেট সোয়াপ। ইন্টারেস্ট রেট সোয়াপ যেটা, এটা আসলে আমাদের বাংলাদেশে ওই রকম প্র্যাকটিস নাই। কারেন্সি সোয়াপটা যেটা আমি বললাম সেটা আমাদের খুব মানে অ্যাভেলেবেল প্র্যাকটিস। ইন্টারেস্ট রেট সোয়াপটা আমি একটা উদাহরণ নিয়ে এসেছি, এটা আইবিবির যে গাইডবুক আছে সেই গাইডবুকে এই উদাহরণটা ছিল। এটার মোদ্দা কথা হচ্ছে, আপনারা একটু পজ দিয়ে পড়ে নেবেন, আমি একদম এটার ব্যাখ্যাটা বাংলায় করে দিয়েছি। সেটা হচ্ছে, XYZ কোম্পানি আপনার $10 লক্ষ সে বোরো করলো কারো কাছ থেকে ভেরিয়েবল ইন্টারেস্ট রেটে, সে 6% ইন্টারেস্ট রেটে সে এটা কারো কাছ থেকে ধার নিল। এখন এটা ভেরিয়েবল ইন্টারেস্ট রেট, এই রেটটা কিন্তু বাড়তে পারে কমতে পারে। যেমন ধরেন আমাদের দেশে এখন কিন্তু সবসময় রেটটা কিন্তু ভেরিয়েবল ইন্টারেস্ট রেটই কিন্তু আমরা লোন দিয়ে থাকি, আমরা বিভিন্ন সময় রেটটা বাড়াই কমাই। এখন XYZ কোম্পানি সে ধারণা করছে, আমার যে ভেরিয়েবল ইন্টারেস্ট রেটে আমি লোনটা নিলাম, এটা ভবিষ্যতে যদি কখনো বেড়ে যায় তাহলে আমার আসলে অনেক লুজার হবে, আমার অনেক খরচ বেড়ে যাবে। কমে গেলে কিন্তু তার লাভ, কিন্তু বেড়ে গেলে সে যে ক্ষতিগ্রস্ত হবে সেটা নিয়ে সে কনসার্ন। এজন্য সে অন্য আরেকটা প্রতিষ্ঠান QRS এর সাথে সে একটা চুক্তি করলো যে আমার একটা বোরোয়িং আছে $10 লাখ, এটার রেট হচ্ছে 6%। এখন আমি এটা ভয় পাচ্ছি, আশঙ্কা করছি এটা রেট ফ্ল্যাকচুয়েট করতে পারে, আমি এটা তোমার সাথে একটা ফিক্সড একটা রেটে চুক্তি করতে চাই। ফিক্সড রেটের চুক্তিটা হচ্ছে 7%-এর রেট। দেখেন সে কিন্তু বড় করেছে 6%, কিন্তু চুক্তি করছে 7%। এখানে কিন্তু তার 1% বেশি খরচ হয়ে যাচ্ছে, কিন্তু সে এটা নিয়ে কনসার্ন না। সেই কনসার্ন হচ্ছে যদি কোনো কারণে রেট অনেক বেশি বেড়ে যায়, সেক্ষেত্রে আমি যাতে ক্ষতিগ্রস্ত না হই। এখন এই যে চুক্তিটার আসলে প্যাটার্নটা কি, যে 6% ইন্টারেস্টের জন্য যে পরিমাণ রেটের জন্য যে পরিমাণ ইন্টারেস্ট দিতে হবে XYZ ব্যাংকে, সেটা আসলে সে এই লায়াবিলিটি আরেকজনের কাঁধে দিয়ে দিল, এবং তার সাথে চুক্তি হলো 7%। এখন যতদিন লোনটা পেমেন্ট হবে, QRS তার হয়ে পেমেন্ট করবে 6% হারে, আর XYZ তাকে এক্সট্রা 1% তাকে দিয়ে দিবে। এবং ধরেন মার্কেটে এখন 6% আছে, এটা যদি এই যে 1% ডিফারেন্স, সে 7%-এ চুক্তি করলো তার সাথে, যে ইন্টারেস্ট রেট সোয়াপে চুক্তি করলো, QRS তার পক্ষ হয়ে এই যে পেমেন্টটা করে দিচ্ছে, কিন্তু XYZ তাকে কিন্তু 1% এক্সট্রা পেমেন্ট দিচ্ছে। কোনো কারণে যদি মার্কেটের রেট 5% হয়ে যায়, তাহলেও কিন্তু এই XYZ QRS কে 2% করেই বেশি করে দিতে হবে। এখন এই যে 5% মার্কেট রেট থাকার কারণে XYZ কিন্তু চাইলে, যদি সে ভেরিয়েবল ইন্টারেস্ট রেটেই থাকতো, সেক্ষেত্রে কিন্তু তার লাভ হতো কি, তার খরচ কমতো। কিন্তু সে যেহেতু চুক্তি করেছে QRS এর সাথে, মার্কেটের রেট 5% হলেও কিন্তু তার চুক্তি অনুযায়ী যে 7% হওয়ার জন্য যে এক্সট্রা 2% দরকার, সেটা কিন্তু তাকে দিতেই থাকবে। কিন্তু কোনো কারণে যদি মার্কেট ইন্টারেস্ট রেট যদি 8% হয়ে যায়, তাহলে কিন্তু এই যে এক্সট্রা 7%-এর বেশি 8%, যেটা 1% বেশি, এইটার লাইবিলিটি বা এটার খরচ কিন্তু সে QRS বহন করবে। XYZ কিন্তু এখানে রিলিফ পেয়ে গেল। কিন্তু এটা যদি 9% হয়, 10% হয়, তাহলে কিন্তু 2% বাড়তি বা 3% বাড়তি, সেটার খরচ বিয়ার করবে কিন্তু এই QRS কোম্পানি। ঠিক এভাবেই আসলে সোয়াপের যে ইন্টারেস্ট রেট সোয়াপ, সেটার একটা ট্রানজ্যাকশন হয়। আমি খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম। ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেল বুঝাতে গিয়ে। এখন এটার সাথে আমার একটা রিস্ক অফ ডেরিভেটিভস ছিল, আমি খুব সংক্ষেপে আপনাদের সাথে এটা নিয়ে আলোচনা করি। রিস্ক অফ ডেরিভেটিভস অন্যান্য যে কোনো ডেরিভেটিভস বা ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের মতো এই ডেরিভেটিভসও কিন্তু বিভিন্ন ধরনের রিস্ক জড়িত থাকে। ক্রেডিট রিস্ক,
তারপর হচ্ছে কাউন্টার পার্টি রিস্ক, যেটাকে ক্রেডিট রিস্ক বলি আমরা, লিকুইডিটি রিস্ক, অপারেশনাল রিস্ক, লিগ্যাল রিস্ক, ফরেন এক্সচেঞ্জ রিস্ক, ইন্টারেস্ট রিস্ক, বিভিন্ন রকম রিস্ক থাকে। তো পরীক্ষায় যদি আসে ডেরিভেটিভসের রিস্ক কি, ডেরিভেটিভসের সাথে কি কি রিস্ক জড়িত থাকে আপনারা এগুলো লিখে দেবেন। প্রথমে হচ্ছে ক্রেডিট রিস্ক, যে ডিউ টু ফেলিওর টু মিট দ্য টার্ম, আচ্ছা আপনার কাউন্টার পার্টির যে অব্লিগেশন সেটা যদি ঠিকমতো সে পালন করতে না পারে, যে রিস্ক হয় সেই রিস্কটা হচ্ছে ক্রেডিট রিস্ক। ক্রেডিট রিস্ক অ্যারাইজ ফ্রম অল অ্যাক্টিভিটিস দেন ক্যান অনলি বি অ্যাকমপ্লিশ উইথ দ্য কাউন্টার পার্টি, অর্থাৎ কাউন্টার পার্টির পারফরমেন্সের কারণে, খারাপ পারফরমেন্সের কারণে যদি আপনি ক্ষতিগ্রস্ত হন, সেটার জন্য ক্রেডিট রিস্ক বলা হচ্ছে। মার্কেট রিস্ক হচ্ছে মার্কেটের প্রাইস যদি ভোলাটাইল থাকে, কোনো কারণে আনফেভারেবল মুভমেন্ট থাকে, অর্থাৎ বাড়ে কমে, এখানে যে রিস্ক হয় সেই রিস্ক থাকে এখানে। তারপর মার্কেট রিস্ক রেজাল্ট ফ্রম এক্সপোজার টু চেঞ্জ দ্য, আপনারা এটা পজ দিয়ে একটু দেখে নেবেন, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি এখানে এই ব্যাখ্যাগুলো খুব সুন্দর করে লিখে দিয়েছি যাতে আপনারা রিডিং করে বুঝতে পারেন। তারপর হচ্ছে প্রাইস রিস্কটাও অনেকটা মার্কেট রিস্কের থাকেই আসে, যখন আপনার কোনো কিছুর প্রাইস বাড়ে কমে সেখানে প্রাইস রিস্ক থাকে। লিকুইডিটি রিস্ক, সেটা হচ্ছে আপনার যে আপনার লিকুইডিটি অব্লিগেশন যেটা থাকে আপনার, সেটা যদি আপনি মিট আপ করতে না পারেন, আপনার যে ওই পরিমাণ যদি আর্নিং না হয়, আপনার যে ক্যাপিটাল থাকে সেটা থেকে অর্গানাইজেশন যে একটা লিকুইডিটি রিকোয়ারমেন্ট, এটা যদি আপনি ঠিকমতো মিট আপ করতে না পারেন, যে রিস্ক, আপনারা একটু পড়ে নেবেন এটা। দেন অপারেশনাল রিস্ক, যদি সিস্টেমের কোনো বা ইনফরমেশন সিস্টেমের বা ইন্টারনাল কন্ট্রোলে কোনো ভুল থাকে, হিউম্যান এরর থাকে, সিস্টেমের ফেলিওর থাকে, ইনএডুকেটেড প্রসিডিউর বা কন্ট্রোলের কারণে যে রিস্ক, সেটা হচ্ছে অপারেশনাল রিস্ক। ফরেন এক্সচেঞ্জ রিস্ক হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রেটের কারণে, রেট যে ভোলাটাইল থাকে, এই ভোলাটাইল রেটের কারণে যে রিস্ক থাকে সেটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রিস্ক। আর ইন্টারেস্ট রেট রিস্ক, সেটা হচ্ছে মুভমেন্ট অফ ইন্টারেস্টের, ইন্টারেস্ট বাড়তি কমলে, আমি একটু যে উদাহরণ দিলাম, আপনার ইন্টারেস্ট রেট সোয়াবে যে ইন্টারেস্ট রেট বাড়লে কমলে যে এক পক্ষ ক্ষতিগ্রস্ত হয়, এক পক্ষ লাভবান হচ্ছে, এটি একটা রিস্ক। তো আপনারা টাইপ অফ ডেরিভেটিভস এবং রিস্কগুলো একটু, ভিডিওটা বড় হয়ে গেছে তারপরও চেষ্টা করবেন পুরো ভিডিওটা অল্প অল্প করে দেখে, পজ দিয়ে দেখে বা কয়েকবারে করে দেখে নিতে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবার প্রস্তুতি ভালো হোক এ প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।